ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি, কেউ আগে লাইক করবে না, নো, আগে কমেন্ট করো। নিচে কমেন্ট বক্সে মন পছন্দ কমেন্টগুলো আগে করে নাও, তারপর লাইক দাও। লাইকে হ্যাপি না কি আছে সেটা অবশ্যই টিপে দেবে। ওকে ওকে, এই যে কমেন্ট করার পর লাইক করবে, মাথায় থাকবে যেন আগে কমেন্ট 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 তারপরে লাইক। এবার কালকে আমি কলকাতায় যাচ্ছি এবং এই পাতা কালকে আসবি কেপিসিতে, একবারে কনটা না এরকম করে টাইট দিয়ে নিয়ে যাব, তোকে কালকে দেখাবো আইসিসিইউ আর আইসিইউ। হ্যাঁ, তারপরে আমি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে নিবি। কালকে আসবি, তোর আইসিইউ আর আইসিসিইউ তোর পুশ বেবি পুশ, তোকে পুশ করে দেখাবো আমি। চলো, আরেকটা কথা, সম্পর্কে চিট ধরছে, তবে হ্যাঁ ক্রাউড ফান্ডিং বিভৎসভাবে করতে চেয়েছিল এবং 1-2 হাজার না, এখানে লাখের উপরে লাখে লাখে টাকা ক্রাউড ফান্ডিং করতে চেয়েছিল। কে? হ্যাঁ, মুখে বলছি না, তোমরা বোঝার বুদ্ধিমানরা বুঝে নিয়েছো। কোন অ্যাকাউন্টে যেত এই ফান্ডিংটা করে, অ্যাকচুয়ালি কোন অ্যাকাউন্টে যেত আর কি হতো? আমার পেছনে আমার পেছনে লেগেছো তো। চলো, এই টাকাগুলো নিয়ে কে ফুর্তি মারতো, কে খেত আর কিভাবে, যে বেশি চিৎকার করে না ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং, সে হচ্ছে সবথেকে মেন ক্রিমিনাল এই ওয়াইটির, সে হচ্ছে সবথেকে বড় ক্রাউড ফান্ডিংয়ার। ক্রাউড ফান্ডিং করতে চেয়েছিল এবং সে ক্রাউড ফান্ডিংয়ের টাকা একদম কোথায়, আজকে ডিটেলসটায় আসবো। আরেকটা কথা বলি, হ্যাঁ আমি ক্ষতি করেছি, আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি অনেকেরই ক্ষতি করেছি। তা চলো, কার কার ক্ষতি করেছি, কি কি ক্ষতি করেছি সেসবের তো বিশ্লেষণ একটু বিস্তারে তোমাদেরকে না জানালেই নয়, তা সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আর কিছু মানুষের জবাব দিয়েছি, হ্যাঁ কিছু মানুষকে জবাব দিয়েছি। আরেকটা কথা বলছি, এই শোন বরবেচুনি, আজকে ভিডিওটা বেশ অনেক কটা টপিক নিয়েই আছে। বরবেচুনি শোন, তুই হলি নেমো হারাম, এটা সারা গোটা ওয়াইটিতে জানে তুই কতটা বড় নেমো হারাম। হারাম বলে তো, নেমো হারাম, যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। দেখ, ওই চারানা চুনা 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 করতিস, সে কিন্তু প্রত্যেকটা জায়গায় বলে দিচ্ছে, অবশ্যই সবার ক্ষেত্রেই বলছে। তবে তুই যে কতটা বড় নেমো হারাম, তুই যার উপকার নিস তাকেই তুই ভুলে যাস আর তাকেই তুই লাত মারিস, আর তুই স্বার্থ ছাড়া কারোর সাথে মিশিস না। সেটা এই মারু ঝাড়ু আর মন্দিরার ওই মারুর বর যে একটা ভয়েস রেকর্ড ইয়ে করে দিয়েছে, লুকিয়ে চুরি করে করে পকেটে ফোন নিয়ে সোমনাথ আর মন্দিরার সাথে কি কি কথা বলছিল সমস্ত রেকর্ড করে নিয়ে এসে কাকে দিয়েছে, সে আবার চারিদিকে করে বেরিয়েছে, সেখানে সব শোনা গেছে, সব শোনা গেছে। তলায় তলায় পিরিত বাবা গো, আর এদিকে বলছে না তোকে নেমন্তন্ন করলো না, আর তুই সাধু হয়ে ওর মানে গুষ্টি পিণ্ডি না চটকে একদম শান্ত হয়ে থাকলি, সেই সময়ই সবাই বুঝে গেছে ডাল মেতে কুচ কালা হ্যাঁ। হ্যাঁ, তুই সব থেকে বড় বেঈমান। মর্কট না থাকলে তোর কোনো অস্তিত্ব থাকতো না, এটা একবার নয় 100 বার, 100 বার, 1000 বার, 100 আর 1000 1000 বার বলবো, বুঝেছিস? বলবো বলবো বলবো, অবশ্যই মর্কট ছিল বলে তার জন্য তোর পাশে কিছু মানুষ থেকে গেছিলো, না হলে তোর মুখে সবাই দাঁড়িয়ে তুই কোথাকার কে রে, আমরা ভাতে দে। বড় তিলবিলিয়ে উঠেছে না, সত্যি কথা বলেছে, খুব তিলবিলিয়ে উঠেছে, খুব জ্বলে উঠেছে, খুব পড়ে উঠেছে না। মর্কট ছিল বলে আজব করে খাচ্ছিস, মর্কটে পা ধোয়া জল খাগা। মর্কট ভালো না, না মর্কটের সাথে কোনো আমার প্রেম পীড়িত নেই, না হবে। কিন্তু হ্যাঁ, একটা টাইম ছিল যে মর্কটই ওকে বাঁচিয়ে রেখেছিল, নাহলে আমি ওকে গিলে ফেলতাম অনেক আগে, একদমই। যেখানটায় আমার ওকে ও যা নোংরামি করছিল আমার বিরক্ত লাগছিল এবং বারবার বলেছি, এটা কোনো সাফাই না, এটা সত্যিকারের কথা। মর্কট ছিল বলে ওকে মর্কট অনেকটা আগলেছিল, নাহলে ওই অন্দরমহলের মতন ড্রেনেই পড়ে থাকতিস, কোথায় হারিয়ে যেতিস, খুঁজে পাওয়ার জন্য দূরবীন আনতে হতো। কাউকে পাত্তা দিত, কাউকে পাত্তা দিত না। আর এখন দেখ, যাত্রার কমেন্ট বক্সে, যাত্রার লাইভে, যাত্রার ওখানে চলে যায় কেন? ওটাই তো কর্মা, ওগুলোই কর্মা। তা তুই ওই জায়গায় পড়ে থাকতিস যদি এই মর্কট যদি তোর পাশে না থাকতো। নেমো খারাম, ভুলে যাস, ভুলে যাস সেই সময় তোর জন্য কি করা হয়নি, ভুলে গেছিস না? অবশ্যই তুই ভালো বক্তা,
অবশ্যই বক্তা তুই ভালো, কিন্তু তুই খারাপ জিনিসটাকে নিয়ে বক্তব্য রাখছিলি, যেটার এগেনস্টে সবাই ছিল। যেমন এখন এই যে আমাদের পাতা পাতা ছিল না, যে পয়েন্ট টু পয়েন্ট জয়েন্ট টু জয়েন্ট কথা বলে, এবং ও নাকি ভীষণ লজিকে কথা বলে। দেখ এখন কেউ নিচ্ছে, কারণ এখন লজিকটা ফুটে গেছে, মানে ভুল লজিকে বেশি কথা বলে। ও যাবে, কোথায় যাবে, কার বাড়ি যাবে, কোথায় কোথায় আসবে, আসিস। যেমন গেছিলি আমার বরবেচুনির বরের মলে, এদিকেও আসিস 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 কবে আসবি? না জানিয়ে আসিস, জানিয়ে এলে বেশি বিপদ হবে, না জানিয়ে আসবি। সাটনটা খাবা তো, আসো। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আজকে ক্রাউড ফান্ডিংয়ের মেন ফান্ডা তোমাদেরকে বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন একটা ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই আমি কৃষ্ণার সাথে আর কোনো সম্পর্ক রাখছি না। হ্যাঁ, এটা হচ্ছে এখনকার ভিডিও, আর এটা তোমাদেরকে ক্যামেরার সামনে বলছি তা নয়, বাস্তবে আমি আর সেরকমভাবে কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এখন স্বামী সুস্থ হয়ে গেছে বলে তাই বন্ধুকে এরকম বলছো ওরকম বলছো, সেটা না। মোটামুটি আমি আমার জন্যে, কেউ প্রবলেমে পড়ুক, আমার জন্যে কারোর প্রবলেম আসুক, সেটা আমি কখনোই চাই না। দেখো, বারবার বলেছি, কৃষ্ণা একটা রুগী। প্রথমত ওর প্রেশার হাই, ওর সুগার, আর ওর হাজব্যান্ডেরও তাই। তার মধ্যে ওর হাজব্যান্ডের এখন একটা সত্যি ক্রিটিক্যাল কন্ডিশান বেরিয়েছে। আর সুগারটা এমন একটা রোগ, যেটা তুমি চাও বা না চাও, সুগারে তোমার টেনশন বা চিন্তা অটোমেটিক আসে। আর সুগার আর চিন্তা থেকেই কিন্তু প্রেশারটা তখন বেড়ে যায়, হাই হয়ে যায়। দেখো আমার বাড়িতে তো একটা রুগী আছে, আমি বুঝি। আর সত্যিকারে কৃষ্ণার করার মতো কোনো মানুষ নেই না, কৃষ্ণাকে হেল্প করার মতন বা মানে ওর সঙ্গে ছোটার মতন, অর্থর দিক থেকে, লোক বলের দিক থেকে, ও সব দিকে কিন্তু দুর্বল, মানুষটা কিন্তু দুর্বল। তা সেই জায়গায় আমি চাইছি না আমার কারণে ওকে আর কোনো দিকে হ্যারেস হতে হোক। হ্যাঁ, ও আমার কারণে, সত্যি বলছি। নাহলে ওই চায়, আমি কিন্তু সত্যি বলছি, ও যখনই আমাকে দেখে, দেখো আমার লাইফটা তো পাবলিকালি সারাক্ষণ চলতে থাকে। যখনই দেখেছে আমার বাড়িতে কোনো প্রবলেম বা কোনো কিছু, ভিডিও মারফত যেটুকু দেখেছে, সাথে সাথে ওই ফোন করে আমাকে বারবার করে। এবং আমি যদি মানে কোনো মতে কিছুতে বেরোবো ভাবি বা চিন্তা করি, ও সবার আগে তুই আমার কাছে আসবি, তুই আমার কাছে থাকবি, তুই আমার কাছে ইয়ে করবি। এবং এটাও যে ওর বাড়িতে আমি যাচ্ছি বলে আমি 10টা টাকা খরচ করি তা নয়, সমস্তটাই ওই করে। মানে আমি আমার ব্যাগ থেকে 10টা টাকাও ওর বাড়িতে কোনো দিন খরচ করি না। আমি তো এমনকি শুধু খালি হাত পায়ে যাই, রিক্সা টোটো ভাড়া এইগুলোও আমি আমার মানে এইটুকু দিয়েই আমি যাই। বাদ বাকি মানে একটা মিষ্টির প্যাকেটও আমি কোনো দিন নিয়ে যাইনি। দেখো, আমি সম্পূর্ণটাই তোমাদের কাছে সত্যি কথাই বলছি, কারণ আমি যখনই যাই বিপদের মুখ নিয়েই যাই। আর সেই সময় এমন সিচুয়েশান থাকে যে সত্যিকারের 10টা টাকাও খরচ করব মানসিকতায় আসে না। সেই কারণে আজকে আমি তোমাদেরকে অন ক্যামেরায় ডিক্লেয়ার দিচ্ছি না আমি কেউ জিতে গেল ওদের, তাহলে দেখেছো ওরা ভয় দেখালো, ভয় পেয়ে গেল না। আমি কৃষ্ণার সেফটির জন্য এখানে, জাস্ট ফর কৃষ্ণার সেফটির জন্য। আর কার কার বাড়িতে আসবে তো বলছে তার বাড়িতে আসুক, কৃষ্ণনগরে ওরা আসুক, শুধু দম নিয়ে কৃষ্ণনগরে ঢুকুক। তারপরে কার কার বাড়িতে ওরা ঘুরবে, কী কী করবে না করবে সেটা পরের কথা, পরে যার বাড়িতে যাবে সে নিজে বুঝে নেবে। আমার বাড়িতে তো আসলে আমি বুঝে নেব, আর অন্য কারোর বাড়িতে গেলে সে বুঝে নেবে, তাই না? এখানে তো আমার বোঝাবুঝির কিছু নেই। তা যাই হোক, শুধু কৃষ্ণার বাড়িটার কথা কেন বলছে, এবার কৃষ্ণাও বলেছে যে যার মন চায় সে যাক, কিন্তু যেহেতু আমার জন্যে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমার কারণে অন্তপক্ষে কারোর লাইফে এরকমভাবে একটা প্রবলেম আসুক, আর যেহেতু ওর হাজব্যান্ড এই টাইমে অসুস্থ, ওর হাজব্যান্ড সুস্থ বা ফ্যামিলি মোটামুটি সব দিক ঠিক আছে, তাহলে যা করে করুক, কোনো অসুবিধা নেই। এখানটায় ওর মানে কৃষ্ণার হাজব্যান্ডই অসুস্থ, সেই জায়গায় তো আরও বেশি করে আমার বিবেক থেকে বলছি, বিশ্বাস করে আমার নিজে থেকে খারাপ লাগছে। হ্যাঁ, এবার রুনা একটা ভিডিও নামিয়েছে যেখানটায় বলেছে তুমি হার্টের ছেলের ওখানে যাবে বলেছিলে এবং টেপির বাড়িতে যাবে বলেছিলে। দেখো, টেপির বাড়িটা তো 100% সত্যি কথা, কারণ টেপির লিগাল হাজব্যান্ড, সে এখনও বর্তমানে তারা হাজব্যান্ড ওয়াইফ আছে। সেই জায়গায় ওর হাজব্যান্ডকে 498 একটার পর একটা কেস ঠুসে দিয়ে ওর বরের জীবনটা ওষ্ঠাগত করে, ও তো ফ্রিলি ওর প্রেমিকের সাথে বিয়ে করে সুন্দর লাইফ ফ্ল্যাটে গিয়ে কাটাতে পারে না, এটা তো সম্ভব না, তাই না?
সেই কারণে তখনকার সিচুয়েশান অনুযায়ী, কারণ ওকে চ্যালেঞ্জ করেছিল, তোকে ছাড়বো না, আমি চাই না ফোকলাকে, চাই না টাকলাকে, চাই না আমার স্বামীকে, আমি ছেলে চাই। কিন্তু ও ফোকলার সাথে, আর এটা তুমিও ভালো করে জানো রুনা, যে ফোকলার সাথে টেপি বিয়ে করে সংসার করছিল। হ্যাঁ, তোমাদের তো কথোপকথন কিছু হলো একটু হলো আকার ইঙ্গিতে তোমরা জানতে। তাহলে সেই জায়গাটার কথা ভেবে সেই দিকটা যে দেখো, তখন তো এখন যেমন টেপি বলছে আর কিছুই করবো না, ডিভোর্স চাই, কিন্তু তখন তো এটা মানছিল না। তখন তো ওর একটা আলাদাই গরিব, মানে আলাদাই রুদবা ছিল, আলাদাই, মানে চ্যানেলও নেবে, স্বামীকেও জেল খাটাবে, শ্বশুর শাশুড়িকেও জেল খাটাবে, টাকাও ফেরত দেবে না, আবার ছেলেও নেবে, বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে সংসারও করবে। সব কটা জিনিসও একসাথে পেতে চেয়েছিল, খেতে চেয়েছিল এটা। এবার দেখো, টেপি নিজে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে ওর লাইফে ফোকলা আছে, এবং ফোকলার যে ওর লাইফে আছে সেটা আড়ে ঠাড়ে এদিক ওদিকে সেদিকে সব দিকেই বুঝিয়ে দিয়েছে, বোঝা গেছে, কারণ কন্ট্রোভার্সি চেয়েছে। তারপরে তো লাস্টে প্রমাণিত হয়ে গেল ওরা মন্দিরে গিয়ে বিয়েই করে ফেলেছে ভাই। সিঁদুরদানের ছবি টবি, সাত পাকে ঘোড়ার টোড়ার সব ছবি টবি সব পাবলিক হয়ে গেল, তার মানে আর কোনোটাই বাকি নেই। দেখো, সেক্ষেত্রে বলছি, আমি কৃষ্ণার বাড়ি যখনই যাই মোটামুটি শুভ অসুস্থ থাকাকালীনই যাই। হ্যাঁ, তাছাড়াও আমি গেছি তো একবার, যখনই থাকবো বলে যাই, কিন্তু থাকার হয় না, কারণ ওই বাড়ি ছেড়ে বেশিক্ষণ বা বেশি দিন কোথাওই, আমি মনে হয় 2 রাত কোনো দিন কৃষ্ণার বাড়িতে একসাথে 2-3 রাত থেকেছি বলে মনে হয় না, শুভকে হসপিটালাইজ করা ছাড়া। ওকে, বোঝাতে পারলাম। আর একটা জিনিস, আমি মনে আমার যখন প্রবলেম হয়, আমার অশান্তি হয়, শেল্টার না, আমি কারোর কাছে শেল্টার চাই না, কারোর কাছে চাই না, কাউকে বলি না তোমাদেরকে তোমরা আমাকে শেল্টার দাও। আমাকে যে ডাকে ভালোবেসে এবং বারবার সে আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায়, বা ফ্যামিলি মেম্বারের মতো বারবার সে নিজে থেকে বলে। আমাকে তো ওই ম্যাডামও অনেকবার বলেছে যে তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে থাকবে, তুমি কেন তোমার বান্ধবীর কাছে কেন গেলে, তুমি আমার কাছে কেন চলে এলে না। মনে আছে আমি যখন বান্ধবীর গেছি, তারপরেই উনি গ্যাংটক না দার্জিলিং না কোথায় পরীক্ষা দিতে গেছিলেন, এই লয়ের পরীক্ষা দিতে গেছিলেন, এবং বলেই আমি যদি আগে জানতাম তোমার নামে, জিঙ্কুর নামে টিকিটটা না কেটে তোমার নামে কাটতাম, তোমাকে আমি নিয়ে যেতাম। জানালো ঠিক আছে, এইবার তোমরা যাও, নেক্সট টাইম আমরা। দেখো, আমি টানা বাড়ি ছেড়ে 4-5 দিনের কোথাও গিয়ে থাকতে পারিনি, না 4-5 দিন কোথাও আমি বাড়ি ছেড়ে থাকতে পারি, হয়তো রাগ করে গেছে 1 দিন কি 2 দিন, পরের দিনই কিন্তু আমি বাড়ি ফেরত এসেছি, ওই শুভ, মাম্পি, বিস্কুট এদের কারণে। তাহলে এটাও আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে শেল্টার না আমাকে শেল্টার দিয়েছে, না আমি কারোর কাছে শেল্টার চেয়েছি, না। যখনই শুভর কোনো প্রবলেম হয়েছে, কৃষ্ণা নিজের তরফ থেকে বারবার করে, এটা কৃষ্ণার বড়াপ্পান, কৃষ্ণা বড় মনের পরিচয় দিয়েছে। কিন্তু দেখো, সবার কি থাকার জায়গা থাকে? আবারও বলেছি, সবার থাকার জায়গা থাকে না, তারপরেও কিন্তু ট্রিটমেন্ট চলে। ব্যাঙ্গালোরে আমি, প্রিয়াঙ্কা জানি, প্রিয়াঙ্কা ইয়ের সাথেও কথা বলেছে, সঙ্গীতার সাথে। প্রিয়াঙ্কার মানে আগে সঙ্গীতা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মণিপালে, এবং ওই হসপিটালের সামনে যে পার ডে 1000 টাকা করে ঘর ভাড়া, হোটেল, সেগুলোও দেখে নিয়ে সমস্ত কিছু ঠিক করছিল। ঠিক ওরা যেহেতু যখন আমাদের টিকিট হয়, মানে ওদের টাইম, একটা নাম লেখার একটা টাইমিং আছে, মানে তুমি নাম বুক করতে পারবে 7 দিন আগে। ধরো আমার টিকিট কাটা হয়েছে 2 মাস আগে, 2 মাস আগে নাম বুক হবে না, নাম বুক হবে ওদের 7 দিন আগে, এরকম করে। তো যাই হোক, আমি যেদিন কলকাতায় ছিলাম, বলেছি এটা তোমরা শুনেছো, আমি যেদিন কলকাতায় ছিলাম সেই সময় আমাকে প্রিয়াঙ্কা ফোন করে, এবং ও খুব রিকোয়েস্টের সাথে, ভালোবাসা দিয়ে, যে মাসি আমি হসপিটালেই আছি, আমার মাকে ডাক্তার দেখাচ্ছি, আর তুমি কোন ডাক্তারের নাম লিখেছো, তাহলে নামটা আমাকে পাঠাও, ওই লিঙ্কটা পাঠাও। লিঙ্কটা যখন পাঠিয়েছি তখন ও বলছে এই ডাক্তার এখানে আছে, তাহলে আমি ওই ডাক্তারটার নামই এখানে বুক করে দিচ্ছি, আমাদের ওর বাড়ির কাছে যে মণিপালটা, এবং তুমি এসে আমার বাড়িতে থাকবে। দেখো, ওর বাড়িতে না যাওয়ার আগে কিন্তু আমার হোটেল বুক হয়ে যাচ্ছিল, মানে মোটামুটি সব রেডি, আমরা যাব তার 2 দিন আগে বুক করে দেবে, কারণ একবারে অনেক 1.5-2 মাস আগে তো রুম টুম বুক করে রাখাটা না, তার আগে বুক করে দেবে, কারণ ট্রেনের টিকিটের ব্যাপার আছে, যাওয়ার পর অনেক সময় সবই ঠিক আছে তারপর যাওয়া হয় না। তো যাই হোক, এগুলো সঙ্গীতা চ্যাটার্জি
আমেরিকা থেকে। ও আমেরিকায় থাকে, ওর ফ্যামিলি ব্যাঙ্গালোরে থাকে, তাই ওর ভাইকে দিয়ে এগুলো সব মোটামুটি করিয়ে রেখেছিল। তারপরেও কিন্তু প্রিয়াঙ্কা যখন আমাকে জোর করলো এবং এত সত্যিকারের ও মেয়েটার ভেতরে এত ভালোবাসা, এত মায়া মমতা, তো সেখানটায় সঙ্গীতা বললো, সীমাদি প্রিয়াঙ্কা যখন বলছে তাহলে তুমি প্রিয়াঙ্কার ওখানে যাও, আর অবশ্যই আমার ভাই তোমার কাছে যাবে, দেখা করে আসবে, আর আমি তো ফোনে আছি সবসময়, এরকম। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম প্রিয়াঙ্কার বাড়ি। দেখো, আমার থাকার কথা ছিল হোটেলে এবং বুকও হয়ে যাচ্ছিল। আমার ডাক্তার দেখানো ছিল অন্য মণিপালি ব্যাঙ্গালোরেই মণিপাল আছে, 2টো না 3টে। যাই হোক, সেই এরিয়া ছেড়ে এয়ারপোর্টের দিকে মণিপালটাই সঙ্গীতারা দেখাতো, আর এরা দেখিয়েছে যে বাজার যে দিকটা আছে সেদিকের মণিপাল। তা আমি দেখালাম একই ডাক্তার, অন্য মণিপাল, আর থাকলাম প্রিয়াঙ্কার বাড়িতে। এইগুলো বলছি সব ওপরওয়ালার ইচ্ছা, সব ভগবানের ইচ্ছা, কারোর তিনার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতা এদিক থেকে এদিক হবে না। তাই এই কৃষ্ণার সাথে আমার কিন্তু কোনো আগে থেকে পরিচয় না। কৃষ্ণা হয়তো আমার ভিডিও কমেন্ট লিখলেও আমি কোনো দিন খেয়াল করিনি। কৃষ্ণা ম্যাক্সিমাম বেশি ফলো করতে বললো তো অর্পিতার ভিডিও দেখতো, অন্দরমহলের ভিডিও দেখতো, এবং সুয়ের ভিডিও দেখতো, এদের ভিডিও দেখতো। কিন্তু ও শুভর যখন অসুস্থ দেখেছে তখন ও নিজে থেকে আমাকে ফোন করেছে এবং আমার সাথে যোগাযোগ করেছে সেই রাতে যেদিন আমি প্রথম সুব্রতকে কলকাতা এপিসিতে নিয়ে যাচ্ছি, ফার্স্ট এপিসিতে। শোনো, কৃষ্ণার বাড়িতে থেকে আমার অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা। কিন্তু সুবিধাটা দেখতে গিয়ে দেখলাম না, মেয়েটাকে আমি বিপদে ফেলে দিচ্ছি। আমার সুবিধার জন্য কোনো পরিবারের লোকের এতটা বিপদ আসুক আমি চাই না। আর তোমরা এর ভেতরেও মিট আপ রাখতে বলছো, এর ভেতরেও তোমরা অনেকে মিট আপ রাখতে বলছো। হ্যাঁ, লাস্টবারের মতন কৃষ্ণার বাড়িতে আমি যাব। তার কারণ হচ্ছে, লাস্টবারের বললাম কেন, মানত করেছে, যে মানতটা একটা বিপত্তারিণী মন্দিরে গিয়ে পুজো দেয়া, সেটা আমি ঠাকুরকে বলেছিলাম এবং কৃষ্ণার সামনেই বলেছিলাম তুই আমি একসাথে যাব এবং ওখানে অনেক কটা ভিউয়ার্স যারা আসতে পারবে তারা আসবে, ওইখানে পুজো টুজো দেবো এবং ঠাকুরের কাছে মোটামুটি একটু সময় কাটাবো। এই বাইরে বসো, যখন ডেকেছি তখন আসেনি, এখন ভেতরে ঢুকবে বলে ঠকঠক করছে। চুপ করে বসো। শান্তি, তোমাদের মনে শান্তি এসেছে? দেখো, ওকে আমি সাইড করলাম একটাই কারণে, যেহেতু না, কৃষ্ণা আমাকে কিচ্ছু বলেনি। কৃষ্ণা বরং কালকেও মেসেজ লিখেছে, তোরা শুভদাকে নিয়ে আমি কালকে যেহেতু কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছি, কখন আসবি, সেই হিসেবে আমি কিন্তু ওকে অ্যান্সারও দিইনি না। আর কৃষ্ণা, তুইও আমায় ফোন টোন করিস না, SMS লিখিস না, কারণ আমরা যত কথা বলতে থাকবো, মনের ওপর কারোর হাত নেই, মনটা নরম হয়ে যাবে। তুই আমার সাথে মেশা মানে যত আমার সাথে মিশবি তত তুই প্রবলেমে পড়বি। তোর বাড়িতে গেলেও তোর কোনো যায় আসে না, কিন্তু এরা যে নোংরামি করছে সেটা আমার সাথে মেশার জন্যই করছে। তুই যদি আমার সাথে না মিশতিস, তোর বাড়িতে আমি না যেতাম, দেখ তোর বাড়িতে যদি না যাই তাহলে কি আমার সেল্টার যেটা বলছে সেল্টার কি হবে না, বা পারবো না চলতে পারবো না কি কোনো না কোনো, হ্যাঁ, ইজি হবে না, প্রবলেম হবে এটা। আর আর একটা জিনিস জানো তো, ও তো স্টুডেন্ট পড়ায় 3 বেলা, এই নোংরামি আমরা নিয়ে নেব, আমাদের অসুবিধা নেই, কারণ আমি এখান থেকে রোজগার করি, ও কিন্তু এখান থেকে রোজগার করে না, তাই না? আমি এখান থেকে রোজগার করে আমার এখানে ভালো মন্দ সব কিছু আসবে, কিন্তু এখান থেকে কোনো রোজগার করে না। ও জাস্ট একটা ভালোবাসার খাতিরে ও একটা ভিউয়ার্সকে ও একটা ক্রিয়েটারকে জায়গা দিয়েছিল তার স্বামীর অসুস্থতার জন্য, তো সেখানটাই এরা। বাদবাকির কথা বললাম, যেখানে খুশি যা, তেরা মার্জি। এবার আরেকটা কথা বলি, হার্ট ও আমার সাথে যখন ঝগড়াই করে উঠতে পারতো না, ও আমার মেয়েকে নিয়ে নাড়াচাড়া করতো। দেখো, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর কর্মক্ষেত্রে আমি গিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর বাড়ি এই কন্ট্রোভার্সি ঝগড়ায় জেতার জন্যে কারোর বাড়ির গেটের কাছে আমি গিয়েছি না। আজ পর্যন্ত এটা কেউ বলতে পারবে না যে আমি ম্যান টু ম্যান ঝগড়া করতে পারিনি বলে কারোর স্কুলে গিয়ে বসেছিলাম না।
আমার ঝগড়া ক্রিয়েটারের সাথে, তার ফ্যামিলির লোকের সাথে নয়, কিন্তু বারংবার আমার ফ্যামিলিকে টানা হয়েছে, আমার মেয়েকে বারবার করে আমার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করা হয়েছে। তখন তো আমি বলবোই যে তোর ছেলের স্কুলে যাব, এটা বলেছি। আর রিম্পাকে বকার কারণটা রিম্পা জানে, রিম্পাকে কেন বকেছিলাম। অবশ্যই তখন অনেক জায়গা আছে যে সব জায়গায় সব কথা বলতে নেই, ওকে যেহেতু আমি ভালোবাসি বলে আমি বলেছিলাম এখন তোকে বলতে হতো না, কারণ ওটা আমরা জাস্ট বলছিলাম যে তোর ছেলের স্কুলে যাব, কারণ তুই যেভাবে একটা মেয়েকে নিয়ে কাটাছেড়া করছিস, তাহলে তোর ছেলের স্কুলে যাব, তোর কেমন লাগে দেখিস। ও আমার মেয়েকে নিয়ে, এবং মনে হয় রুনা সেসব ভয়েসগুলো শোনেনি যেগুলো শোনানো হয়েছে, যে সীমাকে এত বলছি সীমা কোনো অ্যান্সার ব্যাক করছে না, এবার সীমার প্রাণ ভোমরা, সীমার মেয়েকে ধর। একটা ছোট ভয়েস আমি শুনিয়ে দিয়েছিলাম, যেখানটায় মর্কট বলছে সীমাকে এত বলছি সীমা পাত্তা দিচ্ছে না, ও তো কোনো রিয়াক্টই করছে না, তাহলে এখন কি করতে হবে, সীমার মেয়ে, সীমার প্রাণভোমরা, সীমার মেয়েকে ধর। বুঝেছো? ওর কথার পৃষ্ঠেই বলেছিলাম তুই যদি আমার মেয়েকে তুই ধরতে আসিস, তোর ছেলের স্কুলে গিয়ে তোর ছেলেকে ধরবো। বুঝেছো? সীমা কোনো দিন কারোর পেছনে আগাম লাগতে যায় না বা লাগে না, কারোর পেছনে না। গোটা ইউটিউবে কেউ বলতে পারবে না যে কারোর পেছনে আমি আগে লেগেছি বা ঝামেলা পাকিয়েছি বা অশান্তিটা করতে ভালোবাসি, অশান্তি করেছি না। দেখো বললাম না, এই ওয়াইটিতে কোনো কিছু চাপা থাকবে না, সব কিছু ওপেন হবে। এতটাই যদি খারাপ হই না, আর এতটাই যদি আমার ভেতরে ঝগড়া করার প্রবণতা, এতটাই যদি আমি ঝগড়ুটে টাইপের, সবার সাথে গায়ে গা বাঁধিয়ে পায়ে পা বাঁধিয়ে প্রয়োজনের অতিরিক্ত কথা বলে ঝগড়া করি, তাহলে মানুষ আর আমাকে ভালোবাসবে না। বুঝেছো? নিজস্ব একটা ডিগনিটি রাখার দরকার, নিজস্বতা, যে না আমি কাউকে বলবো না। আমি প্রত্যেকটা মানুষকে একবার নয় অনেকবার বলার সুযোগ দিই, তুমি বলতে থাকো, যেদিন আমি বলবো সেদিন তুমি শুধু শুনবে। তো তাদেরকে বলতে দিই আমি। তোমাদের এই পাতা পাগলিটা আরশ আর তনুজা কি ভিডিও নামিয়েছে না নামিয়েছে সেই নিয়ে মাথা ফাটিয়ে যাচ্ছিল, আমাকে নিয়ে, আমাকে নিয়ে মনে হয় আমি তো ওর দিকে তাকাচ্ছিলামও না। পরের দিকে বরং আরও বারণ করলাম যে তোমরা এরকম কেন করছো, নিজেদের কোনো প্রবলেম হলে সেটা ফোন করে সলিউশন বের করে প্রবলেমটা মেটাও, ফালতু ভিডিও করে এগুলো কি নোংরামি করছো। সেখানটা দেখলাম নোংরামিটা আরও বেড়ে গেল, উল্টে আবার আমাকে টেনে নিয়ে এলো, আমি নামানো করাচ্ছি। এই আমাকে তো ফাঁসানোর জন্যে এটাও ব্লেম দেওয়া হলো যে আমি তোমার হচ্ছে টেপির হাজব্যান্ডকে নিয়ে, দেখো মানে আমার মুখে না সত্যি ওই এটা একটু বাদে। কেন বাদে? আমি ভাই বলতে চাই, কিন্তু আমার ভিউয়ার্সরা একদম আমার মুখ থেকে ভাই ডাক্তার শুনতে চায় না। এই যে টেপির হাজব্যান্ড, প্রথম হাজব্যান্ড, টেপির তো দুটো হাজব্যান্ড, দুটোই কিন্তু অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, তাই প্রথম হাজব্যান্ডের কথা বলছি। টেপির প্রথম হাজব্যান্ডকে নাকি আমি বলতে পারছি না বলে তাই এদেরকে নামিয়েছি। কেন? আমার মুখ নেই, আমি বলতে পারবো না? আর তাদের চ্যানেলে কি বলবে না বলবে তাদের দায়ভার, আমার নয়, একদমই আমার নয়। আমি কাউকে বলবো না বলে এই নয় যে কেউই কাউকে বলবো না, বরং হ্যাঁ এটা রুনা প্রোটেস্ট করেছিল, আমি দেখলাম যে তুমি কেন তখন আরশকে বারণ করেছো, আরশকে থামিয়েছো। আমি তো 2-3টে ভিডিও আরশকে বন্ধ করিয়েছি, কিন্তু আরশের পেছনে ওরা লেগেই আছে। আরশ তাহলে আমার কথা শুনবে কেন? একদমই শুনবে না। এইটাই হলো মেন প্রবলেম। এরা তলায় কথা বলে ভিডিও থামায়, কিন্তু যে থামে গেল তাকে এরা বাইরে এসে এমন ভাব দেখায় যে দেখেছো আমার ভয়ে থেমে গেল। সম্মান দিয়ে যে থামলো সেটাকে নেয় না, ভয়ে থেমে গেল, পারছে না, থেমে গেল। তখন সে ভয়টা কেন পাবে? তখন তো তোমাকে যে সম্মান দিয়ে যে থেমেছিল তখন তো আর থামবে না, তখন তারাও বলতে শুরু করে দিলে না। এবার যখন বলতে শুরু করলো তখন আমি নাকি শিখিয়ে দিয়েছি। দেখো টেপি এখন ঘুরে বেড়াচ্ছে, সত্যিকারে টেপি কার থেকে পালিয়ে বেড়াচ্ছে, বাস্তব কথা। টেপি কার থেকে পালিয়ে বেড়াচ্ছে? টেপি ফোকলার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই যে ঘোড়া, ও যে ভিডিওগুলো দিচ্ছে, যে দেখাচ্ছে, ওর ভেতরে কি আছে? আর সত্যিকারে তোমরা অনেকে লেখো টেপিকে নিয়ে ভিডিও দাও। টেপির প্রথমেই ওই যে ন্যাকা কথাটা আমার সহ্য হয় না, মানে আমার এখানে চারাং করে লাগে। হ্যাঁ, কৃষাণু ওর কাছে কোলে থাকতো, কৃষাণুকে আদর করতে একটু বাচ্চাদেরকে কোলে থাকলে বাচ্চাদেরকে আদর করতে একটু ন্যাকা কথা মারা বলে, আর এটা ভালো লাগে, আলাদা যেহেতু বাচ্চা বলে তার জন্য। কিন্তু এই ও যেন মনে হয় কৃষাণুর থেকেও একদম কুদু। আরে আদো কথা হলে বাবা চলে গেতে আদতে দেখো কানটা জল, বলি বাবা না কেন খুব দাম না,
বাবা, মানে ওর ভেতরে একদম টাপরি টাইপ আর একদম লোয়ার ক্লাস টাইপের কথাবার্তা, আর নাহলে ন্যাকা ষষ্ঠী। আর কি পরিবেশের ভেতরে নিজেদেরকে দেখাচ্ছে বুঝতেই পারছো। সত্যিকারের বলতে কোন ফ্যামিলিতে ছিল আর কোথায় গিয়ে এখন পড়েছে। কারণ ওরা, আমার মনে হয় ইউটিউবের ইনকামটার থেকে ও ওখানটায় ভাবছে যে কোনো কাজের মনে হয় সন্ধান, বা ওখানে থাকলে কীরকম কাজ করলে কীরকম মায়না পাওয়া যাবে বা কী রকম, এগুলো আমার মনে হয় ওর ঠাম্মি ওকে খুঁজে টুজে দিচ্ছে। ইউটিউবটা যে ওর চিরস্থায়ী থাকবে না এটা ও বুঝে গেছে মনে হয়, আমার মনে হয় এটা 100% নাও হতে পারে। কারণ ইউটিউবের যে ইনকামটা ওর কাছে আর সেই পরিমাণে আসছে না, বা সেই ইনকামটা ওরা নেই, এটা কিন্তু তোমরা লিখে রাখো। আরেকটা কথা, হ্যাঁ, কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু পুরো দেখে মানুষ, কিন্তু ব্লগ ভিডিও মানুষ অতটা পুরো দেখে না। কারণ ওই বাসন মাজা, ঘর মোচা বা ওই ন্যাকা ন্যাকা যখনই কথা শোনে তখনই কেটে চলে যায়, জাস্ট ফর একটু মেন ওই এক ঝলক দেখে দেখে বেরিয়ে যায়, যে ওকে, যে ওর নোংরামিটা একটু দেখে মানুষ আইডিয়া করে ও কতটা নিচে নামছে, ও আর এখন কত রকমের ন্যাকামো করছে। এর বাইরে কিছু না। টেপি পালিয়ে বেড়াচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে ফোকলা। হ্যাঁ শোনো, ওই যে বললাম না, যদি মার কলসির কানা নেশার ঝোঁকে, তা বলে কি প্রেম দেব না। তো এই যে প্রেম দেবে না, ফোকলা ওকে কোনো দিনই ছাড়বে না। ফোকলা ওর লাইফটাকে একদম দোলে মুচড়ে, কারণ এখানটায় এরা দুজনা বিয়ে করে সংসার পেতেছিল, এটা মাথায় রাখো। বিয়ে করে সংসার যেখানে পেতে ফেলেছিল না, ওরা প্রেমিক প্রেমিকা অবধি ছিল না তো, ওরা হাজব্যান্ড ওয়াইফের লাইফে চলে গেছিলো। প্রেমিক প্রেমিকা থাকলে তারপরেও একটা মুখ ফিরিয়ে নেওয়া যায়, বা না আমার প্রবলেম হচ্ছে, বা আমি এটা নিতে পারছি না, যে জায়গায় ওরা বিয়ে করে সংসার পেতে পেরেছিল সেখান থেকে বেরোনো একটু মুশকিল বা চাপের আছে, এটা আমার মনে হয়। এই কারণে টেপি পালিয়ে বেড়েছে। আর এর ভেতরে যদি দেখে ছোটোখাটো কাজ মাছ যদি পেয়ে ওইখানেই ওই ব্যারেজ, মানে অ্যাকচুয়ালি ওই ব্যারেজার মতন কোনো তো সংসার ধর্ম, একটা সুগৃহিণী বা সভ্যতার কোনো লেশ আছে? কোনো লেশ আছে? কিচ্ছু আছে? এরা শুধু কাজ করে, খাটে, আনন্দ করে, ফুর্তি করে, খায়, ঘুমায়। এদের কোনো ভূত ভবিষ্যৎ বলে এমন কিচ্ছু দেখছো মেয়েটার ভেতরে কিছু তোমরা দেখতে পাচ্ছ যে সুশিক্ষা, সুশীলতা বা ভালো কিছু ওর ভেতরে তোমরা খেয়াল করেছো? আমি তো করতে পারিনি, আমি ভুল হলেও হতে পারি, সে কারণে বললাম। তার জন্য টেপিকে নিয়ে ভিডিও করার ইচ্ছাটা কম। এবার 3 বোনের কেচ্ছা কেলেঙ্কারি তো তোমরা শুনতেই পাচ্ছ। দেখো, ভিউয়ার্স ঠকানো, এই যে ভিউয়ার্সকে ঠকানো কোন দিকে? একদিকে এরা এই 3 বোনের এমন ভাব দেখায় যে যেন মানে এই যে মারু, ম্যান্ডি, আর এইদিকে তোমার হচ্ছে বরবিচুনি, 3 জনা একদম বিরাট বিশাল ব্লগার। প্রথমে 1 নম্বরে আছে আমাদের মন্দিরা, অবশ্যই ম্যান্ডি 1 নম্বরে ছিল, আছে, থাকবে। 2 নম্বরে মানে রেশারেশির মধ্যে 2-এ যাওয়া আসা করছে আর তোমার হচ্ছে মারু। আর এই দিকে আমাদের এই যে এই 2 ময়ূর, আর কাকরূপী ময়ূরকে দেখে আরেক কাক ময়ূর হওয়ার সে মানে ইচ্ছা হয়েছে, সেও পুচ্ছ লাগিয়ে নিচ্ছে মাঝে মাঝে। সেম দেখো, মারুকে দেখে আর মন্দিরাকে দেখে, দুজনকে দেখে পুরো কপি ক্যাট করে ওই বর মানে সোহাগের সংসার করা দেখাচ্ছে। প্রথমে মন্দিরাকে নকল করলো, বরের স্বামী স্ত্রী অশান্তি, পাহাড় থেকে ঘুরে এসে তারপরে মারুকে নকল করছে সংসার জীবন, বর কাজে যাচ্ছে চুমুকে। তারপরে নকলি মাল নকলির মতনই চলবে, বেশি দিন যাবে না। হ্যাঁ, এই নকলি মালের এদের মধ্যে আবার 3 জনের অপোনেন্ট পার্টি। মানে দেখো, আজ পর্যন্ত আমি তোমাদেরকে এটা কিন্তু দেখেছো, আমার ডিগনিটি, আমার নিজেকে আমি নিজের ঢাকঢোল পিটাচ্ছি না। আমি কারোর বাইরে থাকলে কারোর নামে যে নোংরা কথা বলে গালাগালি দিই না, তার প্রমাণটা তোমরা পাচ্ছ। কারণ আমি একটা কথা আমি জানি, এখানে আজকে যে আপন কালকে সে পর হবে, আমি এটা জানি। কোনো সময় না, যদি কেউ আমার লাইফে স্পেশাল হয়ে থাকে সেটা হচ্ছে একজনাই। সেই স্পেশাল মানুষের কাছে আমি অনেক কিছু ফক্রামো মেরেছি, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি,
এরকম একে নিয়ে ওকে নিয়ে বাজে কথা বলেছি, মজা করেছি, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি, কিন্তু অন্য কোথাও না। না, একদম স্টপ তো স্টপ। এই যে এরা ম্যান্ডি গল্প করেছে, তখন একে নিয়ে গালাগালি দিয়েছে, এ আবার ম্যান্ডির কাছে গালাগালি দিয়েছে মারু একে নিয়ে, আবার ম্যান্ডিও তোমার ওর দিদির কাছে ফোন করে গল্প করে গালাগালি দিয়েছে ম্যান্ডিকেও। মানে এরা দেখেছো তো সব, মানে একে অপরের কাছে সব, তার মানে এরা কেউ কাউকে পছন্দ করে না, কেউ কাউকে কিন্তু ভালোবাসে না, কিন্তু কন্টেন্ট, এই যে ভিডিও করবে, ভিউজ পাবে, এই কারণে এরা মাখামাখি করাটা দেখায়। মারিয়ার কাছে নাকি ইয়ের পোষ্যটাকে রেখে যাবে, তার আগে প্রত্যেকটা মারি যে দার্জিলিংয়ে যাওয়ার সময় নাকি পোষ্যটা রাখবে। ওদের কথা হয়েছিল কাশ্মীরে যাওয়ার সময়, সেটা ক্যান্সেল হয়ে যখন দার্জিলিং হলো ততদিন এদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আমি তো এটাও শুনেছি নাকি ওরা রেজিস্ট্রি ম্যারেজ যখন করেছে, সই করতে নাকি এই আমাদের বরবেচুনিই গেছিলো, এবং তখনই কথা হয়েছিল যে যখন ওরা রানাঘাটে মানে থাকবে, ভাড়াতে থাকবে, তখন ওরা বেড়াতে গেলে পোষ্যটাকে রেখে দেবে। যেহেতু মারিয়ার বাপের বাড়িতে পোষ্যটাকে রেখে 2-3 দিনের জন্য আমাদের বরবেচুনি ঘুরতে গিয়েছিল কোথায় যেন, অচেনা অজানা জায়গায়, সেরকম ওর সাথে ও থাকবে, মানে ওর কাছে পোষ্যটাকে রেখে দার্জিলিং বা কাশ্মীর যেখানে যাবে, তখন কথা হয়েছিল। কাশ্মীর ক্যান্সেল হয়েছিল, এবার দার্জিলিংয়ে যাওয়ার সময়, এবার দেখো নতুন বিয়ে হয়েছে, ওরা আজকে এই বাইক নিয়ে চলে যাবে একটু ফুচকা খেতে বাইরে, এটা নিয়ে চলে যাবে। আজকে তো সন্ধেবেলায় বেরোলো, আস্তে আস্তে রাত 10টা 11টা 12টা হলো। বাড়িতে একা পোষ্যকে রেখা কিন্তু বেরোনো যায় না, এটা বাস্তব সত্যি কথা। আর একটা পোষ্য থাকা মানে তার পটি আছে, তার হিসু আছে, তাকে 3 বেলা খেতে দিতে হবে, খাওয়ানো আছে, তার কমফোর্টেবল থাকার ব্যবস্থা করে দিতে হবে, সব কিছু আছে। তাহলে এটা নিতে কেউ চায় না, কেউ নিতে চায় না। আর এটা ও ভারটা দেবে বলেই সেই সময় মানে ওরা যা করছিল ওতে না, ও ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না, এই কারণে। এবার বুঝলে তো, ওকে নেমন্তন্ন না করার মেন কারণ হলো ওকে যে ওরা নিজে থেকে ডিটাচ করছিল, ওরা দুজন আর স্বামী স্ত্রী মানে মারিয়া আর ওর হাজব্যান্ড ওকে নিজে থেকে ডিটাচ করছিল যে নেমন্তন্ন করবো না, রাগ করবে, তাহলে আর পোষ্যটাকে আমাদের কাছে আর গছাতে আসবে না। কিন্তু তারপরেও পোষ্যকে রাখতে যখন গেছে তখন বলেছে না দাঁড়া, বাড়িয়ালিকে বলছি, দেখছি। এবার বাড়িয়ালিকে বলার পর বাড়িয়ালি বলেছে কি না, পোষ্য রাখা যাবে না রে দিদি, দিদি দিদি রে, পোষ্যটাকে রাখা যাবে না, তুই ওটা তোর পাড়ারই কাউকে মিঠুদির কাছে দিয়ে যা, আমাদের কাছে রাখতে পারবো না রে, না পারবো না, তুই দিয়ে যা পোষ্যটাকে ওর কাছে তখন ওর কাছে দিয়েছে, বুঝেছ? এদের তলায় তলায় কত পীড়িত, কত মাল খাই, এর দুঃখে ও মাল কিনে দেয়, ওর দুঃখে এর মাল কিনে দেয়। তো এটা হলো ওয়াইটি, এখানটায় কোনো দিন কোনো কিছু চাপা থাকে না, থাকবে না। আর এখানটায় এই জমিয়ে থাকা, এই যে হ্যাঁ, এই যে হঠাৎ করে আমার 30,000 ভিউ হয়ে গেল, হঠাৎ করে আমার 40,000 ভিউ হয়ে গেল, হঠাৎ করে আমি একেবারে যা বলবো মুড়ি মুড়কির মতো মানুষ খেয়ে নেবে, না 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 না, ভুল করছো। এটা এখানে খায় না। হ্যাঁ, কিছুদিন খাওয়াতে পারলে খাক, ওকে নিত্য নতুনভাবে যাত্রাপালা করতেই হবে, আর ও নিত্য নতুন যাত্রাপালা করবে। তো এইটা 3 বোন, এই যে 3 বোনের খামাচু সবাই মানে ভিডিওগুলো করে ফেলেছে, এবং আমার কাছে অনেকে আশা করেছে, কিন্তু আমি করে উঠতে পারিনি একটাই কারণে, আমি হচ্ছে ডিডি গেঞ্জি নিয়ে ব্যস্ত। কারণ আমি ডিডি গেঞ্জি নিয়েই ব্যস্ত থাকবো, আমি শুধু এই ডিডি গেঞ্জির শেষ দেখবো। তার জন্য যদি কিছু ভালোবাসার মানুষের কাছ থেকে আমায় দূরে থাকতে হয়, দূরে থাকবো, কিন্তু ডিডি গেঞ্জির শেষ আমি দেখবো, তারপর অন্য কোনো কাজ করব। কারণ এরা কত দূর বাড়তে পারে, কত দূর ছুটতে পারে, কত নিচে নামতে পারে, সেটা তো একটু ভাই দেখার দরকার, তাই না? কোথায় ওরা আসবে, কত দূর অবধি আমার কটা চুল মানে ছিঁড়ে আটি বাঁধবে, আমি শুধু সেগুলো দেখবো, এবং এই চোখ দিয়ে দেখবো, আর তোমাদেরকে দেখাবো। আমি শুধু নিজে দেখবো না, আমি ওই আটি বাঁধাগুলো দেখবো, দেখার পর তোমাদেরকে দেখাবো, এই দেখো ওরা এইগুলো ছিঁড়ে আটি বেঁধেছে। ওই এক কাজ করতে পারবে, কেস করবে, নোটিশ আসবে, আমি একটা উকিল ধরবো, সেই উকিল নিয়ে আমি ওনার কেসের সমস্যার সমাধান করতে যাবো, আর তারপরে ওনার যা কেচ্ছা কেলেঙ্কারি সেইগুলো মার্কেটে আনবো, কোর্ট মারফত ওনার কেচ্ছাটা
ইয়েতে তোমার হচ্ছে আইনের পথে আনবো। এর বাইরে উনি আমার কটা চুল ছিঁড়ে আঁটি বাঁধবে বা ওনার গোষ্ঠীর লোকরা কটা চুল ছিঁড়ে আমার আঁটি বাঁধবে আমি এটা দেখব। মানুষের কাছে শুধু মিথ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলা ছাড়া একটা সত্যি কথা বলে না। আর আমি যেখানে যেখানে মিথ্যেগুলো বলবে আমি তোমাদের ধরে দেবো এইগুলো মিথ্যে বলছে। এই কারণে বর বেচনিকে নিয়ে বা এই 3 কন্যাকে 3 বোনের পীড়িত নিয়ে ভিডিও করতে পারিনি। আর এই 3 বোনের পীড়িত এরা একই থালির 4টি বাড্ডি। কিছুদিনের মধ্যে আবার এদের মিল দেখবা, কিছুদিনের মধ্যে আবার এরা একে অপরের সাথে একই থালায় খাচ্ছে, আড্ডা মারছে, ইয়ার্কি মারছে, একই ছাতার নিচে বৃষ্টির ভিতরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, সব করতে পারে, সব কোনো রকমে। এরা এই যে এইগুলো যত করবে এগুলো হচ্ছে তো জাস্ট একটা ভিউজের জন্য, আর কিচ্ছু না। এই যে ওরা এই বনে বনে ঝগড়া করবে, তাই নিয়ে আরও 5 জন কন্ট্রোভার্সি করবে। কারণ কী নিয়ে করবে? কন্ট্রোভার্সি করতে গেলে তো একটা টপিক চাই। তাই এই বনে বনের ঝগড়া, বনে বনের চুলোচুরি, বনে বনের কামড়াকামড়ি, এই বনে বনের কাপড়ের বিজনেস নিয়ে ঝামেলা কত। মানে এই যে ওই মারুর হাজব্যান্ড পকেটে ফোন নিয়ে অন করে রেখে তোমার হচ্ছে ইয়েতে গেছে, মানে ওই মন্দিরাদের বাড়ি গেছে। মানে ভাবতে পারছো, ক্যামেরা অন করে নিয়ে মন্দিরার বাড়িতে গেছে। গিয়ে মন্দিরা তো ওই টাইমে গোপন কিছুও বলতে পারতো, এমন কোনো কথা, এমন কোনো বেফাস কথা। সেখানটায় মাংস রান্না হয়েছে, তেল মশলা মাংস, তেল মশলা খাও তোমরা, আবার না কাপড়ের বিজনেসটা করা ভুল হয়ে গেছে, এটা আমার ইয়ে করতে হতো। আর মন্দিরা একটা কথা দারুণ বলেছে যে কেন ডিসকাস করোনি তোমরা? বলছে না করিনি। বল তার মানে তোমাদের মনে চোর আছে। সত্যিকার একদম মুখের ওপরে কথা বলে কিন্তু মন্দিরা, যে তোমাদের মনে চোর আছে বলেই তুমি এই ব্যাপারটা জিজ্ঞেস করোনি। জিজ্ঞেস করতে কেন? একই জায়গায় একই এরিয়ায় ইয়েরা করে না? না করে, কিন্তু মন্দিরার আর মারুর ক্ষেত্রে গেছে ওদের ভিউয়ার্সগুলো সব একই ভিউয়ার্স, একই মানুষের সংখ্যা বেশি। সেই কারণে ওর কাছে যদি শাড়ি নেয় ওর কাছে আর একটা শাড়িতে 200, 250, 400, 450 লাভ থাকে। এটাও বলছে এটা তো বিজনেসের ক্ষতি কিনা বলো? আজকে একটা ভয়েস রেকর্ডের মধ্যে বিজনেসে কত টাকা লাভ হতে পারে সেই কথাগুলো উঠছে। বললো একটা শাড়ি বেচলে 250, 300 থাকে, 400, 450, 500 অব্দিও 400, 450 লাভ উঠে যাচ্ছে। তাহলে এই যে 10টা শাড়ি বিক্রি হলেই কত হচ্ছে? 400 করে হলেই 4000 টাকা লাভ উঠে আসছে, তাই তো? এই যে এই কথাগুলো তো 10টা মানুষের কানে চলে গেল। তারপরে কি, এই যে আমাদের বরবেচনি ফোন করে পমপমেকে ডাকে ওর বাড়িতে, পমপমকে ডাকলো। ধরো পমপম গেল ওর বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে, লোকের সামনে এমন করে ভিডিও ক্যামেরাগুলো ধরলো মনে হবে যেন অন্য লোক ঢুকেছে। সেটা নিয়ে একটু কেওয়াস হবে, কন্ট্রোভার্সি হবে, ওর গায়ে থুতু ছেটাছিটি হবে। হ্যাঁ, ও ওকে ডাকছে, ও যাচ্ছে, আবার এই বোনকে ফোন করছে। বোন ফোন ধরে বলছে হ্যাঁ বল, তোর এসিটা কি কোম্পানির রে? কী রে, অতবার গেলি ওর বাড়িতে, মাংস ভাত খেলি, এমনি গেলি, এসি দেখিস নি? এসিটা আমরা তো সব মানুষের যেসব ঘরে মানে মেন এগুলো থাকে সেগুলোর দিকে তো চোখ অটোমেটিক যায়। আমি অন্নপ্রাশন খেতে গেছি, সেইখানে আমার মাথার ওপরে সাইডে এসি, আমি দেখালাম, শুধু এক ঝলক দেখে আমার ভিউয়ার্স ধরে নিয়েছে ওটা কী কোম্পানির এসি। ব্যাস কোম্পানিটা কি জেনে ফোনটা কেটে দিল। মানে ইয়ে দেখালো আমার ওয়েট আছে। আমি এই যে বললাম না, কারোর কাছে মিস কলও যাবে না ভুল করে। মন্দিরার সঙ্গে যখন কেস সংক্রান্ত কথা ছিল তাও মন্দিরা বলতে পারবে না যে আমি কোনো দিন ওকে উপযাচকে কোনো ফোন করেছি না। যেটুকু প্রয়োজনের কথা ছিল সেটুকু বলে দিয়েছি ব্যাস। তাছাড়াও যখন ও কেস থেকে বেরিয়ে গেল তখন ওকে যেটুকু বলার যে কেন বেরোলে, দেখো তখন আমরা একটা গোষ্ঠীতে একটা দলে, সেই জায়গা থেকে ও যখন বেরিয়ে যাচ্ছে কেন বেরোলো এবং এই বেরোনোটা ঠিক হলো না, ওকে শাস্তি দেওয়ার দরকার, বা তুমি তো শাস্তি দেবে বলে এতটা পথে গিয়েছিলে, এখন কেন পিছিয়ে যাচ্ছ, যেগুলো আমাকে বোঝাতে বলেছে আমি সেগুলো বুঝিয়েছি। শোনা না শোনা ওর, তার ভেতরে মেসেজ লিখে লাস্ট মেসেজ অবধি সেখানেই স্টপ। আর বলতে পারবে না ও লিখেছে কোনো কল না, অনলি মেসেজ। ওই মেসেঞ্জারের মেসেজে সেই দিনই যেটুকু কথোপকথন হচ্ছে ওখানে স্টপ। 8 সেকেন্ড বার কোনো দিন
হাই মন্দিরা, কি করছো? মন্দিরা খেয়েছো নাকি? মন্দিরা এগোছো নাকি? মন্দিরা পেদেছো নাকি? মন্দিরা কি মাছ খেলে? মন্দিরা তোমার আজকে মাছের ঝোলের ভিডিওটা দেখে খুব লোভ লাগছিল, বা আজকে মাংস কষাটা দেখে সেই হেভি লাগছিল, এমা কেন চাট খেয়েছো? কোনো দিন ওর ইয়েতে কোনো দিন আমি হোয়াটসঅ্যাপে না, না ওর হোয়াটসঅ্যাপে, না সোমনাথের হোয়াটসঅ্যাপে, না টেপির হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে, না আমাদের কাকুরও কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, না কাকুর হোয়াটসঅ্যাপে কোনো দিন না। এই যে মানব দিদি বলুক না, মানব দিদির হোয়াটসঅ্যাপে আমার কটা মেসেজ যায়, কখনো না, কোনো দিন না, কোনোভাবে না। এটা কোনো গর্ব করার কথা না, না, এটা হচ্ছে নিজস্বতা রাখা, নিজের একটা ওয়েট রাখা। হ্যাঁ, যেটুকু পারবো, আমার যেটুকু সম্মানে রেখে যেটুকু ভিডিও করার দরকার সেগুলো আমি করবো। একটা কথা, এই ক্রিয়েটারের কাছে বা অন্যান্য কারোর কাছে নিজেকে না, কারোর হাতে পায়ে ধরবো না। বন্ধুত্ব করো, বন্ধুত্ব করো, আবার বন্ধুত্ব করার পর তার সাথে প্রেম প্রীতির গল্প করার পর আবার নুন থেকে চুন খসলে সেগুলোকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টেন্টও করবো না, না করবো না। তো যাই হোক, এখানটায় তোমাদের বলে দিলাম, আমাকে যত নাড়বে তত বিপদ ডেকে আনবে। হ্যাঁ, আমি ওই দিকটা তো আইনের ব্যবস্থাটা তো আলাদা, কিন্তু তোমাদের কাছে আমি মুখোশ সব খুলে দিয়েই যাব, মুখোশ খুলে দিয়ে যাব। লোভ, ক্রাউড ফান্ডিং কে করতে চেয়েছিল, কিভাবে ক্রাউড ফান্ডিংটা হওয়ানোর কথা ছিল, এবং সেই ক্রাউড ফান্ডিংয়ের টাকা কোন ফান্ডে যাওয়ার কথা ছিল। আসলে কিছু মানুষ আছে এখানে আমাদের ওয়াইটিতে কেউ আছে, সে ভুলে যায়, তার স্মৃতিশক্তি ইয়েটা কম। ক্রাউড ফান্ডিং করে টাকা কোন অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল এবং কত কত টাকার তোলার কথা ছিল, বুঝেছো? কত কত টাকা তোলার কথা ছিল সমস্ত। আমাকে যত খোঁচাবে, আমাকে যত মানে ভাববে যে একে ভয় দেখাবো, মুখ বন্ধ করাবো, চুপ করাবো, ক্যামেরা অফ করাবো, গুটিয়ে দেবো, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি পার করে দেবো। समझ गया? সুটিয়ে সুটিয়ে একবারে লালে লাল, লালে একটা গান আছে না, লালে লালে শরি, এরকম লালে সুটিয়ে লাল নোংরামির হাল সব পার করে দেবো। তাই আমার সাথে বেশি তেড়িবেড়ি করতে এসো না। কৃষ্ণা, তোকে কিন্তু আমি বলে দিলাম ভিডিও আমাকে কোনো ফোন করবি না, কোনো SMS করবি না। শুধু আমি তোকে একটা ফোন করব সেই দিন যেদিন আমি কলকাতায় যাব বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে, সেই দিনই তোর সাথে আমার আর একবার দেখা হবে, এবং ওটাই আমাদের লাস্ট দেখা হবে। দেখা করব আর ইয়ে করবো। আরে এই পাতা, কালকে আসবি কেপিসিতে, কানটা মুলে তোকে নিয়ে যাব ICCU আর ICU, কানটা মুলবো তোর। কালকে আসবি, কালকে আমি কেপিসিতে শুভকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তার দেখাতে। হ্যাঁ, কালকে আসবি, কানটা মুলবো, একবারে এরকম করে মুড়াবো, মুলিয়ে তোকে নিয়ে যাব হচ্ছে ওই মাথার মধ্যে ঠাকাস 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 করে দিতে দিতে নিয়ে যাব ICCU আর ICU। শুভ কোথায় ছিল, যেখানে ছিল সেখানকার গার্ডগুলোর সাথে, মানে ওখানে সিকিউরিটি গার্ড থাকে, তো সেই গার্ডদের সাথে কথা বলিয়ে দেবো। কারণ আমি তো ওই গেটের সামনে দিনরাত বসে থাকতাম, আর ওখানে মেডিসিন বিভাগের লোকগুলো আমায় চেনে, সিকিউরিটি গার্ডগুলো চেনে, ভেতরের নার্সগুলো চেনে, কারণ পেশেন্টের সাথে সাথে গার্জেনগুলোর সঙ্গে কথা বলতে বলতে তাদের মুখ চেনা হয়ে যায়। পরের দিকে তো কার্ডও দেখাতে হতো না, এমনি জানে এই পেশেন্টের এই গার্জেন। তাই রেডি থাকবি, কালকে আসবি লাইভ অন করে ক্যামেরা নিয়ে, লাইভ অন করে ক্যামেরা নিয়ে আসবি। কালকে তোকে কানটা পুরো মুলতে মুলতে ICCU আর ICU দুটোই দেখাবো, বুঝেছিস? কোন ঘরে সুব্রত ছিল সেই রুমটাও দেখাবো। দরকার পড়লে তোকে মানে যদি ঢুকতে দেবে না, ভেতরে ঢুকতে দেবে না, গেটের বাইরেটা দেখে প্রণাম করে আসবি। তোর দাদা ভর্তি ছিল ওখানটায়, তোর দাদা প্রণাম করে আসবি। চলো ভিডিওটা একটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।